প্রথমে যে ছবিটা দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় 10:56 যখন সিজিওতে পৌঁছন, কারণ ইডি দফতরে হাজিরার নির্দেশ ছিল সকাল 11টার মধ্যে। 11টার ঠিক 4 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন সিজিওতে এবং ঠিক 11:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। গত বুধবার আমরা দেখেছিলাম ইডির দুজন আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং 15ই জুন তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয় এবং সেই মতো সকাল 11টার ঠিক 4 মিনিট আগে অর্থাৎ 10:56 সিজিওতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে জিজ্ঞাসাবাদ ইডির 3 অফিসারের। অভিষেকের জন্য 12 পাতায় 60টি প্রশ্নবাণ। সরাসরি চলে যাব সিজিও থেকে, আমার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে। প্রতি মুহূর্তের আপডেট আমরা দিচ্ছি। অনুপ, 11:30 থেকে 1টা মানে প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং 12 পাতায় 60টি প্রশ্নবাণ। কি কি প্রশ্ন? তো ইতিমধ্যে প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রায় এখনো পর্যন্ত 11:30 থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং দীর্ঘ সময় ধরেই এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলবে এমনটাই জানতে পারা যায়। তার কারণ 12 পাতার একটি তালিকা ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে তৈরি করা হয়েছে, এখানে 60টি প্রশ্ন রাখা হয়েছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আগে লক্ষ্য করা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এই মামলায় দুবার তলব করেছে। 2023 সালের জুন মাসে পরবর্তী ক্ষেত্রে তিনি নথি পাঠায়, 1200 পাতার নথি পাঠানো হয়। তার পরবর্তী ক্ষেত্রে সেই নথি থেকে আবার তলব করা হয় 2023-এর সেপ্টেম্বর মাসে। তারপর থেকে গোটা বিষয় যখন তদন্ত করা হচ্ছিল, সেখানে দেখা যায় একটি অডিও ক্লিপও প্রকাশ্যে এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে আজকে ইতিমধ্যেই তলব করা হয়েছে এবং 11টার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছয় এবং দেখা যাচ্ছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক সকাল 11:30 থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হচ্ছে ইডির পক্ষ থেকে এবং জিজ্ঞাসাবাদে মূলত বেশ কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন একটা বিষয়ে যেমনটা তুমি জানাচ্ছিলে যে 12 পাতার 60টি প্রশ্ন, তার মানে দীর্ঘক্ষণ এই জিজ্ঞাসাবাদ পর্ব চলবে বলেই মনে করা হচ্ছে। ইডির যে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই দীর্ঘ সময় চলবে। তার কারণ ইডির যে সমস্ত বয়ান যখন নেওয়া হয়ে থাকে, ইডির নিয়ম অনুসারে সেটা লিপিবদ্ধ করে হাতে লিখে বয়ান নেওয়া হয়ে থাকে। সেই কারণে দীর্ঘ সময় ইডির জিজ্ঞাসাবাদে লাগে এবং এখনো পর্যন্ত ইডির এই জিজ্ঞাসাবাদ সকাল 11:30 থেকে শুরু হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 জন আধিকারিক তারাই জিজ্ঞাসাবাদ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন দেখা গেছিল যে দীর্ঘ সময়, অর্থাৎ প্রথম যে জিজ্ঞাসাবাদ যখন দেখা যায় 2023 সালের জুন মাসে, দীর্ঘ 9 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরবর্তীতে সেপ্টেম্বর মাসে 11 ঘন্টার বেশি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আজকেও এই জিজ্ঞাসাবাদ পর্ব দীর্ঘ সময় চলবে এমনটা জানতে পারে। তার কারণ একাধিক নথি পাঠানো হয়েছিল, 1200 পাতার নথি পাঠানো হয়েছিল। সেই সমস্ত নথির পুরো বিষয় তদন্তকারী আধিকারিক তারা খতিয়ে দেখে এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করা হয় আজকে এবং সেই নথি দেখিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই বয়ান লিখিত আকারে কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন দেখা গেছিল একাধিকবার যে সমস্ত তথ্য উঠে এসেছিল, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কথা বলা হচ্ছে, যে কোম্পানির তিনি সিও পদে ছিলেন এবং সেখানে সিও পদে থাকাকালীন দেখা গেছিল যে আর্থিক লেনদেন সম্পর্কে তথ্য পায়, যে চার্জশিট পাওয়ার পরে ইডি যে ইসিআর করে এবং সেখানে আর্থিক লেনদেন, এই তথ্য পাওয়ার পরে কিন্তু ইডি তদন্ত নামে এবং সেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি, সেই সংস্থা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, সেখানে কিন্তু আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তৃতীয়বার এই সমন করা হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন ইতিমধ্যেই, তাকে দীর্ঘ সময় অতিক্রান্ত এবং আরও দীর্ঘ সময় লাগবে জিজ্ঞাসা প্রক্রিয়া শেষ করতে। তার কারণ ইডির যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ বয়ান কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে প্রায় এখনও পর্যন্ত সকাল 11:30 থেকে এখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘড়ির কাঁটায় 1টা বাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। অনুপ, সঙ্গে থাকো। লিপস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্সের নাম এবং এই লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবাও হাজিরা দিয়েছিলেন। অনুপ, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ড এবং বারবার যে সাহেব এবং সেই সাহেব কে, এই প্রশ্ন বারবার উঠেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এলো কিভাবে?
দেখো, তোমার মনে থাকবে কালুঘাটের কাকু যে সুজয় কৃষ্ণ ভদ্র, তার যে একটি অডিও ক্লিপও প্রকাশ্যে ভাইরাল হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সিবিআই তাকে যেমন গ্রেপ্তার করেছিল, তল্লাশি করেছিল এবং সেখানে জানা যায় এক সাহেবের কথা তিনি বারবার উল্লেখ করেছিলেন এবং যে সাহেবকে এবং তার সাহেবকে কোনোভাবে ইডি কেন সিবিআই ছুতে পারবে না, এমনটাই অডিও ক্লিপে একেবারে স্পষ্ট ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে যখন সিবিআইয়ের পক্ষে তদন্ত করা হয়, তখন কিন্তু তৃতীয় যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে কিন্তু দেখা যায় অভিষেক জৈনক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এমনটাই উল্লেখ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ইডি যখন মানি লন্ডারিংকে তদন্ত নামে, যেটা ধরে ইসিআর করে, তখন জানতে পারে এই জৈনক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে, যেখানে লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানির তিনিই কর্ণধর এবং তাকে এই মুহূর্তে লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানির যিনি কর্ণধর ছিলেন এবং শেখময় কালীঘাটের যে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তিনি যে অডিও ক্লিপ যে চাকরি সংক্রান্ত একটি প্রকাশ্যে এসেছিল, যেটা ভাইরাল হয়েছিল এবং বলা হয়েছিল তার সাহেবকে কেউ ছুতে পারবে না। তাহলে সাহেব বলতে এখানে যারা মনে করেছেন, যারা জানতে পেরেছেন, পরবর্তী তদন্তকারী সংস্থা জানতে পারে সাহেব বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা হয়েছিল। এবং এই লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানি দেখা যাচ্ছে একাধিকভাবে লাভবান হয়েছিল আর্থিকভাবে এবং তার পরবর্তীতে এই সমস্ত নথি যখন পাঠানো হয় লিফটস অ্যান্ড বাউন্স সংস্থা কোম্পানির, এবং সেই নথি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে বেশ কিছু আর্থিক লেনদেনের সঙ্গে তথ্য পেয়েছিল, সেই তথ্য যাচাই থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যে ইসিআর করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিফটস অ্যান্ড বাউন্স যে কর্ণধার তিনি ছিলেন এবং সেই সংক্রান্ত মামলায় ইতিমধ্যে যে সমস্ত তথ্য তাদের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়কে দিয়ে পাঠিয়েছিলেন 1200 পাতা, সেই সমস্ত নথি দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যে বয়ান তারা লিপিবদ্ধ করছে। বেশ, ইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। যেখানে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অব্দি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়, যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। আজ ইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং গতকাল ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন এই কথা বলছি? কারণ গতকাল আমরা দেখলাম বিধানসভায় সই জাল তদন্ত এবং সেখানে সিআইডি জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 8.5 ঘন্টা। প্রথম দিন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, গতকাল 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং আজ 15ই জুন ইডি দফতরে নিয়োগ মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আগামীকাল 16ই জুন ভবানী ভবনের ডিজে মন্তব্য, আর সেই মন্তব্যে সিআইডি তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা। সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কোটি টাকার প্রতারণা, জমি কেলেঙ্কারির অভিযোগ। গ্রেফতারি পরোয়ানা জারি মেদিনীপুর জেলা আদালতের। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে বিষয়টা আমরা এর আগে নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে অভিষেকের পিএ সুমিত রায় কে, কিন্তু প্রশ্ন হলো এবার তো গ্রেফতারি পরোয়ানা, এখন প্রশ্ন সুমিত রায় কোথায়? দেখো, সুমিত রায় এখনো পর্যন্ত অধরা। তার হয়ে জেলা পুলিশ যেমন খুঁজছে এবং একই সঙ্গে একাধিক এজেন্সির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ। আমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে গতকালই সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছিল মেদিনীপুর আদালতে এবং পুলিশ সূত্র থেকে খবর, একই সঙ্গে আদালত সূত্রে খবর যে পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছিল সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর হয়েছে। অর্থাৎ সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইতিমধ্যেই জারি করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। অন্যদিকে সুমিত রায়ের খোঁজে জেলা পুলিশ যেমন তাকে বিভিন্ন জায়গায় তার পোস্ট চালাচ্ছেন এবং একই সঙ্গে রাজ্য পুলিশ এসটিএফ সাহায্য নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ মারফত। তো স্বাভাবিকভাবেই সুমিত রায়ের খোঁজ আমরা দেখেছিলাম যে গত 2 দিন আগে তার টাওয়ার লোকেশনের সূত্র ধরে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা এবং
পুলিশের তরফে দাবি করা হয়েছিল গত কয়েকদিন ধরে সুমিত রায়ের টাওয়ার লোকেশন অর্থাৎ সিএল পাওয়া যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং বাড়ি সংলগ্ন এলাকায়, এবং সেই টাওয়ার লোকেশন সূত্র ধরে কিন্তু দেখেছিলাম শনিবার দিন সুমিত রায়ের খোঁজে একদম ভোরবেলা পৌঁছে গেছিল পুলিশ। এবার ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রায় 300 একরের বেশি সরকারি জমি যার চরিত্র বদল করে নথি জাল করে বিক্রি করার অভিযোগ, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা অভিযোগ উঠেছে সুমিত রায় এবং সুজয় হাজরা। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। গত বছর 13ই ডিসেম্বর মেসি বিশৃঙ্খলা, আর সেখানে ডেডলাইন ছিল, অরূপ বিশ্বাসের ডেডলাইন শেষ। এবার কি গ্রেফতারি? অরূপ বিশ্বাসের হাজিরার ডেডলাইন ছিল আজ সকাল 11টা। আজ সকাল 11টা বেজে এখন দুপুর 1:10, কিন্তু অরূপ বিশ্বাস হাজিরা দেননি। এবার কি তাহলে গ্রেফতারি? আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, পুলিশের পরবর্তী পদক্ষেপ তাহলে এবার কি? দেখো, একেবারেই অরূপ বিশ্বাস ইতিমধ্যে এই ঘটনায় কেন্দ্র করে হাইকোর্টে আবেদন জানিয়েছিল 17 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এমনটাই হাইকোর্ট থেকে বলা হয়েছিল। সেক্ষেত্রে যে তৃতীয় নোটিশ গত শনিবার দিন অরূপ বিশ্বাসকে দেওয়া হয়েছিল বিধাননগর দক্ষিণ থানায় এসে দেখা করার জন্য, অর্থাৎ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তার 48 ঘন্টার মধ্যে অরূপ বিশ্বাসকে আসতে হবে, অর্থাৎ আজকের মধ্যেই তাকে কিন্তু এই হাজিরা দিতে হবে। যদি সে হাজিরা না দেয় তাহলে কিন্তু পরবর্তী কড়া পদক্ষেপ পুলিশ নিতে পারেন, এবং পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি কিন্তু আদালতে জানানো হবে যে তাকে তিনবার নোটিশ পাঠানোর পরেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না এবং তিনি কার্যত হাজিরা এড়িয়ে যাচ্ছেন। কারণ এই নিয়ে 3বার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নোটিশ পাঠানো হয়েছে যে এই শতদ্রু দত্তর করা মামলা, যেখানে সরাসরি তার নাম জড়িয়েছে, একাধিক জায়গায় অসঙ্গতি থেকে শুরু করে হাজার হাজার টিকিট তিনি নিয়ে নিয়েছিলেন জোরজবরদস্তি, এই মামলাকে কেন্দ্র করে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু বিধাননগর দক্ষিণ থানা পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। এবং গত শনিবার সেই নোটিশ দেওয়া হয় 48 ঘন্টার মধ্যে পুলিশকে সঙ্গে দেখা করতে হবে বা হাজিরার উত্তর দিতে হবে। তিনি এখনো পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানায় আসেনি। সেক্ষেত্রে তিনি যদি হাজিরা এড়িয়ে যান, পরবর্তীকালে কিন্তু পুলিশের তরফে গোটা বিষয়টি আদালতে জানানো হবে। বেশ, জনকল্যাণ শিবিরের উদ্বোধন করলেন, সূচনা করলেন নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানেই কল্পতরু শুভেন্দু অধিকারী একাধিক প্রকল্পের আশ্বাস দিলেন তিনি। আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, একদিকে আমরা দেখলাম যে একাধিক প্রকল্পের সূচনা, এক ছাদের নিচে সব সুবিধা পাবেন সাধারণ মানুষ, জনকল্যাণ শিবিরের সূচনা করলেন, আর অন্যদিকে কল্পতরু একাধিক প্রকল্পের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এবং তমশ্রী, সেটা নন্দীগ্রামের জন্য স্পেশালি, এবং রাজ্য জুড়ে যে জনকল্যাণ প্রকল্প চালু হলো সেটা 50টির বেশি সুবিধে পরিষেবা সবকিছু যেমন দেওয়ার ব্যবস্থা থাকছে, একই সঙ্গে নন্দীগ্রামে দাঁড়িয়ে একেবারে আবেগে শান দিলেন তিনি। নন্দীগ্রাম আবেগ, এবং সেটা শুভেন্দু অধিকারীর গলায় এবং তার মুখে। সেখানে তিনি কি বলেননি, সেখানে তিনি বলছেন নন্দীগ্রামের মানুষকে জমির সমস্যা কাটিয়ে নন্দীগ্রামের যে রেলপথের কাজ যেটা অসমাপ্ত রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে। একই সঙ্গে তিনি বলছেন হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে ব্রিজের কথা, বলছেন তেরোবেখিয়া মহিষাদলের মধ্যে ব্রিজের কথা নদীর ওপর। তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল সব কিছুই বললেন। একসঙ্গে গোটা রাজ্যের কথা, তার সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের রেয়াপাড়ার এই মঞ্চে দাঁড়িয়ে তিনি একেবারে নন্দীগ্রাম আবেগে শান দিয়ে, যেটা তার মধ্যে দেখাও যায় আবেগ তাড়িত হতে, সেই জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন 2007 সাল থেকে যেটা দেখা যায়, সেটাই আজকে মুখ্যমন্ত্রী হিসাবে তার দ্বিতীয় সভা নন্দীগ্রামে, সেখানেও দেখা গেছে প্রথম সভার মতো। এবং সেখানে তিনি কল্পতরু, তিনি দরাজ, তিনি নন্দীগ্রামের জন্য অনেক কিছু দেওয়ার কথা বললেন এবং করার কথা বললেন। সেটা উন্নয়নের প্রকল্প, সেই উন্নয়নের প্রকল্পের তালিকায় রেল কিন্তু থাকবে, কারণ ডিএম মঞ্চে ছিলেন, তিনি জানিয়ে দিলেন যে জমি নিয়ে জট তা কাটাতে ডিএম উদ্যোগ নিয়েছেন। ডিএম অর্ধেক জমি যেটা জট ছিল
কাটিয়ে ফেলেছেন, বাকি যে একটু অংশ সেটা কেটে গেলে কয়েক মাসের মধ্যে, তিনি একবার বলছেন মার্চের মধ্যে, আবার সময়টা যে এগিয়ে আসতে পারে সেটা ইঙ্গিত দিলেন। আসলে ডাবল ইঞ্জিন সরকার, হ্যাঁ, সুজিত। সেখানে দিল্লিতে এবং রাজ্যে বিজেপি সরকার থাকায় তমশ্রী তার গলায় কিন্তু আস্থা দেখা গেল, এবং দেখা গেল তিনি একেবারে সাবলীলভাবে বলে গেলেন যে সব উন্নয়ন দ্রুত হবে। তমশ্রী, বেশ, নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের রেল প্রকল্প থেকে সেতু নির্মাণ, নতুন রাস্তা, জল প্রকল্পের আশ্বাস। কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুন ভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। সাথে সাথে হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব, যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা, হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নন্দীগ্রামের রেয়াপাড়া থেকেই রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা। নন্দীগ্রাম থেকে জনকল্যাণ শিবিরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 জুন পর্যন্ত রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির, 54টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন, এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। কর্মীদের হাজিরায় কড়া নবান্ন, সরকারি কর্মীদের শৃঙ্খলা ফেরানোয় জোর। সকাল 10:15-র মধ্যে অফিসে ঢুকতে হবে, আর বিকেল 5:15-র আগে বেরোনো যাবে না। আজ থেকেই নয়া নির্দেশ চালু নবান্নে। নবান্নে কর্মীদের হাজিরায় এবার কড়া নবান্ন, সরকারি কর্মীদের শৃঙ্খলা ফেরানোয় জোর। সকাল 10:15-র মধ্যে অফিসে ঢুকতে হবে এবং বিকেল 5:15-র আগে অফিস থেকে বেরোনো যাবে না। আজ থেকেই নয়া নির্দেশ চালু নবান্নে। নবান্নের ছবি আপনাদের দেখাবো এই মুহূর্তে। আমি আমার চিত্র সাংবাদিক সৌমেন দাসকে বলবো সেই ছবিটি দেখাতে। আজ থেকে কিন্তু নবান্নে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ফেরাতে তৎপর রাজ্য সরকার, কারণ আজ থেকেই সকাল 10:15-র মধ্যে সরকারি কর্মচারীদের ঢুকতে হবে। শুধু তাই নয়, হবে ফেস রেকগনিশন, অর্থাৎ 10:15-র মধ্যেই সরকারি কর্মচারীদের হবে নবান্নে ফেস রেকগনিশন। 3 দিন যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ 10:15-র মধ্যে উপস্থিতি না ধরা পড়ে, তাহলে একদিনের সিএল অর্থাৎ ক্যাজুয়াল লিভ কাটা যাবে। শুধু তাই নয়, 5:15-র আগে কোনোভাবেই সরকারি কর্মচারীরা নবান্ন থেকে বেরোতে পারবেন না।
রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে নবান্নতে এই নির্দেশিকা আজ থেকে কার্যকর হলে অন্যান্য দপ্তরগুলিতেও জুলাই মাস থেকেই এই নির্দেশিকা কার্যকর হয়ে যাবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে এই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে সরকার পালাবদলের পর এবার সরকারি কর্মীদের মধ্যেও শৃঙ্খলা ফেরাতে তৎপর নয়া সরকার। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।